আমাকে এটার আনসার করো তো, কি হবে? ক্যালসিয়াম অক্সালেট। আচ্ছা, দেখো প্রথমেই বলেছি যে আমরা আজকে 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব সায়েন্সে, কিন্তু 10টা মানে তার সাথে যাবতীয় যা যা মোটামুটি কোয়েশ্চেন হতে পারে, যতটা আর কি বলা উচিত এখন এই মুহূর্তে, সেগুলো আমরাও আলোচনা করব। ওকে। আচ্ছা, প্রথমে প্রশ্ন হচ্ছে যে কিডনি স্টোন, আমাদের যে কিডনি আছে সেখানে যে পাথর হয়, কিডনি স্টোন কেন হয়, বা কার কম্পোজিশন, বেসিক্যালি কিডনি স্টোনটা কিসের দ্বারা তৈরি হয়, মানে বেসিক্যালি ওটা কি? তোমরা বললে ক্যালসিয়াম অক্সালেট, একদম ঠিক। ক্যালসিয়াম অক্সালেট কি না, বেসিক্যালি কার লবণ, একটা কোন অ্যাসিডের লবণ নামের মধ্যেই আছে? অক্সালিক অ্যাসিডের লবণ। আচ্ছা, এর সংকেত আমি ধরতে পারতাম, সংকেতটা ধরবো না, আমি একটু লিখেই দিচ্ছি বরং। CaC2O4। ঠিক আছে, মানে এর যে হাইড্রোজেন গুলো আছে সেগুলো রিপ্লেস হয়ে যায়। তোমাদের এই যে ফর্মুলাটা এটা লাগবে না, তোমাদের কি দরকার, তোমাদের দরকার অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেতটা তোমাদের জানতে হবে। হ্যাঁ, মানে বেসিক্যালি COOH এর দুটো গ্রুপ থাকে, ঠিক আছে? এইটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত। কেন বললাম সেটার কারণ আছে। এই যে অক্সালিক অ্যাসিডটা, এটাকে আমরা যদি একটু ছবি আঁকি এখানে, দেখো সি, এপাশে একটা OH, কার্বন কার্বন বন্ধন আছে, এর সাথে OH যুক্ত আছে, এর সাথে একটা ডবল বন্ড দিয়ে অক্সিজেন যুক্ত আছে। অনেকে এনটিপিসি যারা দিতে যাচ্ছ তারা দেখবে এরকম পিডিএফ দিয়ে দেবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো এটা, কেমন? লিখতে হবে না, পরে সেরকম হলে দেখে লিখবে বা রেকর্ডিং দেখে লিখবে, এখন জাস্ট বোঝো। হুম। আচ্ছা, যারা এনটিপিসি বা আরআরবি বা ডাব্লিউবিসিএস মেইনস দিতে যাচ্ছ, তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে টার্টারিক অ্যাসিড, আমরা টার্টারিক অ্যাসিড কোথায় পাই, কোন ফলে? তেঁতুল আর আর পাকা, পাকা আঙ্গুর। হ্যাঁ, পাকা আঙ্গুর বলবে, হ্যাঁ। তাহলে এগুলোতে আমরা টার্টারিক অ্যাসিড পাই। প্রশ্নটা কি আসে, প্রশ্ন আসে টার্টারিক অ্যাসিডে কতগুলি অসম্পৃক্ত বন্ধন থাকে, আনস্যাচুরেটেড বন্ড থাকে। অসম্পৃক্ত বন্ধন মানে কি? দেখো, স্যাচুরেটেড মানে হচ্ছে সিঙ্গেল বন্ড, যদি সিঙ্গেল বন্ড ছাড়া কোথাও ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, সেগুলো হচ্ছে আনস্যাচুরেটেড, মানে অসম্পৃক্ত বন্ধন। যেমন এখানে আমরা দেখছি, এখানে এই যে একটা আর এই যে একটা, কেমন? হ্যাঁ, দুটো বন্ধন আছে। টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রেও সংকেতটা একটু আলাদা, কিন্তু ওই ক্ষেত্রেও দুটো আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড মানে হচ্ছে অসম্পৃক্ত বন্ধন থাকে। কটা? দুটো। ওকে। তো ওই জন্য আমি সংকেতটা লিখলাম, অক্সালিক অ্যাসিডেও এরকম থাকে, টার্টারিক অ্যাসিডেও দুটো আনস্যাচুরেটেড বন্ধন থাকে। টার্টারিক অ্যাসিডের সংকেতটা কিরকম? অলমোস্ট একই রকম, শুধুমাত্র মধ্যিখানে দুটো কার্বন আছে, দেখো দুদিকে কিন্তু COOH আছে। তাহলে দুটো COOH থাকা মানে কি, ওই যে আমরা দেখলাম দুটো অক্সিজেন বন্ধন তারা আছে, তাই তো? আর এই পাশে একটা এমনি যে মধ্যিখানে যে কার্বন, একটা H আছে আর একটা OH আছে, ঠিক আছে? এইভাবে থাকে। তো টার্টারিক অ্যাসিড, একটা জিনিস খেয়াল রাখবে যে টার্টারিক অ্যাসিড আর অক্সালিক অ্যাসিড দুজনের ক্ষেত্রেই আনস্যাচুরেটেড বন্ড কটা আছে? দুটো আছে। ক্লিয়ার? হ্যাঁ, ব্যাস। আরেকটা বিষয় বলে দিই, যে খেসারির ডালের যে বড়া খাই আমরা, সব সিঙ্গারা এগুলো খাই, তো খেসারি ডালের বড়া, ডাল বড়া খেতে খুব ভালো লাগে। প্রচুর পরিমাণে যদি খেসারি বড়া খাওয়া হয়, খেসারি ডালের বড়া, তাহলে কিন্তু আমাদের এই ক্যালসিয়াম অক্সালেটটা বেশি পরিমাণে জমতে থাকে এবং কিডনি স্টোন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? তো খেসারি ডাল থেকে কিন্তু কিডনি স্টোন হওয়ার একটা চান্স থেকে যায়। এবং কিডনি স্টোন কিসের দ্বারা তৈরি হয় না, ক্যালসিয়াম অক্সালেট মানে এর দ্বারা তৈরি হয়। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এর সাথে, হ্যাঁ, এর সাথে এর সম্পর্কে পটাশিয়াম ক্লোরেটের বা পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে KClO3, জানার দরকার নেই এখন।
এটার একটা সংকেত আছে অ্যালুমিনিয়াম নাইট্রেট, এটাও জানা দরকার নেই এখন, পরে আমরা আবার আলোচনা করব। প্রথমে তো একটা খুব পরিচিত প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট কার নাম? খাবার সোডা, ভেরি গুড। বেকিং সোডা কিভাবে বলেছে মনে রাখবে? হ্যাঁ, এটা কিভাবে মনে রাখবে? না দেখো, দুটো নাম হয়, একটা হয় সোডিয়াম কার্বনেট, একটা হয় সোডিয়াম বাইকার্বনেট, তাই তো? এই যে বাই, বাই আর এই যে বেকিং, বি, ঠিক আছে? বেকিং সোডা, বাইকার্বনেট, বি ফর বাইকার্বনেট, বি ফর বেকিং সোডা। এর সংকেত হচ্ছে NaH, এই যে একটা হাইড্রোজেন থাকে, এই জন্য এর নামটা হচ্ছে বাইকার্বনেট, ঠিক আছে? এই যে NaHCO3, এটা হচ্ছে বেকিং সোডা। যদি তোমাদের বলতো কাপড় কাচা সোডা, সেটা হতো কি? Na2CO3। হ্যাঁ, ওটা হতো তোমার কাপড় কাচা সোডা হতো, Na2CO3। কিন্তু এটা সোডিয়াম বাইকার্বনেট, তো এটা কিন্তু বেকিং সোডা। মনে রাখার উপায়, যদি বাই চান্স গুলিয়ে ফেলো, না বাইকার্বনেটে বাই আছে, বি দিয়ে শুরু, আর এখানে কি দিয়ে, না বেকিং। তাহলে এইভাবে খেয়াল রাখবে, ভুল আর হবে না। কেমন? তাহলে এই স্লাইড থেকে আমাদের এই বিষয়গুলো জানলেই চলবে। ঠিক আছে, এই স্লাইডে আর কারো কোনো প্রশ্ন নেই? ওকে। হ্যাঁ, চল নেক্সট কোয়েশ্চেন। বলছে ওয়েভস, ওয়েভস মানে কি? হ্যাঁ বলো বলো। না, Na2CO3 হচ্ছে কাপড় কাচা। বেকিং এ ওই যে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে বাইকার্বনেট, হ্যাঁ, বা সোডিয়াম মনোহাইড্রোজেন কার্বনেটও বলা হয়। আচ্ছা, ওয়েভস মানে কি? তরঙ্গ, তাই তো? বলছে ওয়েভস which do not require any material medium for their propagation। আর প্রপাগেশন মানে তাদের যাতায়াত, তাদের চলাচল করার জন্য। কোন ধরনের তরঙ্গ চলাচল করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না? প্রথমে আমাকে আগে বলো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, আচ্ছা, আমাদের খুব পরিচিত দুটো বিষয় আছে, দুটো ওয়েভ আছে, একটা হচ্ছে আলো, একটা হচ্ছে শব্দ, তাই তো? একটা আলো, একটা শব্দ। আচ্ছা, আমাকে বলো, শব্দ যাওয়ার জন্য মাধ্যম লাগে কি লাগে না? শব্দে যাওয়ার জন্য মাধ্যম লাগে। কারণ আমরা দেখি কি না, যদি একটা শূন্যস্থানে যদি থাকি, শূন্যস্থানে থাকার সময় আমরা কেউ কারো আওয়াজ শুনতে পাবো না, কারণ চাঁদে কি, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, কোনো অ্যাটমসফিয়ার নেই। সেই, হ্যাঁ, সেই কারণে কি হয় না, বেতার যন্ত্রের মাধ্যমে কথা বলতে হয়। আমরা যখন সাউন্ডের ক্লাসটা করেছিলাম, আমরা বারবারই পড়ছিলাম যে শব্দ যাওয়ার জন্য এক একটা মাধ্যমের প্রয়োজন হয়, কঠিন তরল গ্যাস বিভিন্ন মাধ্যমের সম্পর্কে আমরা পড়েছিলাম। তাহলে শব্দ কি? শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ, মানে মেকানিক্যাল ওয়েভ, তাই তো? কিন্তু লাইট, আলো, আলো তো শূন্য মাধ্যমের মধ্য দিয়েও যেতে পারে। তুমি ধরো কোনো জায়গা থেকে হাওয়াটাকে বের করে নিলে, তাহলে কোনো জায়গা থেকে হাওয়া বের করে নেওয়া মানে কি সেখান থেকে লাইট যেতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে লাইট কি না, একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই লাইটের মতো যত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে, তাদের যাতায়াতের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে waves which do not require any material medium for their propagation, তাদেরকে আমরা কি বলছি না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে ম্যাটার ওয়েভস মানে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেকানিক্যাল ওয়েভস এর এক্সাম্পল আমরা বললাম যে মেকানিক্যাল ওয়েভস হচ্ছে সাউন্ড। কেমন? ইলাস্টিক ওয়েভস, স্থিতিস্থাপক তরঙ্গ আছে, ওগুলো সাউন্ডের মধ্যেই পড়বে। সাউন্ড যেহেতু সংকোচন প্রসারণের মাধ্যমে যাতায়াত করে, তো ইলাস্টিক ওয়েভসও আছে।
এইবারে তোমাদের একটা জিনিস আমি নতুন লেখাবো, এটা সবাই একটু খাতায় লিখে নিতে পারো, যদিও আমি এখানে লিখে দিচ্ছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যতগুলো আছে, মোস্ট প্রমিনেন্ট যতগুলো আছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের বেসিসে আমি বড় থেকে ছোট লেখাবো, ঠিক আছে? সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, লেখো রেডিও ওয়েভ, ঠিক আছে? সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য, এটা লেখো ওয়েভস, ওয়েভ লেন্থের বিচারে, মানে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ। প্রথমে রেডিও, তারপরে লেখো মাইক্রোওয়েভ, মাইক্রো লিখছি মানে বুঝে নাও মাইক্রোওয়েভ। তার থেকে ছোট হচ্ছে ইনফ্রারেড, ইনফ্রারেড আমরা কোথায় পাই? না রিমোট সেন্সিং, তাই তো প্রশ্ন আসে যে টিভি রিমোটে বা রিমোট কন্ট্রোলে আমরা কোন রশ্মি ব্যবহার করি, কি হবে? ইনফ্রারেড, একদম। ইনফ্রারেড হলো। তারপরে লেখো, দেখো এর পরপর যাবে, হ্যাঁ আমি ওই জন্য নিচে লিখছি, দেখো ভিজিবল লাইট, আমরা যেটা দেখতে পাই সেই ভিজিবল লাইট। তারপরে লেখো ইউভি রে, তারপরে এক্স রে, তারপরে গামা রে। আমরা জানি তো যে সব থেকে ছোট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে যার ওয়েভলেন্থ সব থেকে কম, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, কার? গামা রশ্মি। সেজন্যই তোর ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তাই না? তাহলে এটা হচ্ছে, হ্যাঁ তাহলে এটা হচ্ছে ওয়েভলেন্থের বেসিসে এর যে ক্রমটা, এর যে সিকোয়েন্সটা। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি কম্পাঙ্ক বলি তো, ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ এরা কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক, হ্যাঁ? তাহলে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে? সব থেকে বেশি কাঁপবে, বেশি, এর ভেদন ক্ষমতাও বেশি, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ এরা পরস্পরের ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। আর এদের যে ওয়েভলেন্থের যে সিকোয়েন্সটা লিখলাম আমরা, সেটা কিন্তু একটু খেয়াল রেখো, পরে তোমাদের কাজে লাগবে, কেমন? তাহলে এই স্লাইডটা হয়েছে সবার? ওকে। হ্যাঁ, এই যে তুমি যেমন রিমোট সেন্সিং ডিভাইসে, তোমার রিমোটে একটা লাল কালারের একটা লাইট থাকে, এরপর যখন সেটা তোমার টিভি বলো এসির সাথে যখন কানেকশন করো, তুমি কি দেখো যে, দেখো ওর মধ্যে কিন্তু একটা রে যায়, তুমি একটা সুইচে টিপছো, একটা রে যায়, সেটা কি তুমি দেখতে পাও? পাও না। এক্স্যাক্টলি ওরকম, যে মাইক্রো ওভেনের মধ্যে, হ্যাঁ বলো। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা আনসার করো। মিনামাটা ডিজিজ, এটা কিন্তু, হ্যাঁ, ইজ আ নার্ভাস ডিসঅর্ডার কজড বাই ইটিং ফিশ, যেটা কিনা পলিউটেড হয় কিসের দ্বারা? না মার্কারি। মার্কারির বাংলা কি? পারদ। সংকেত কি? এইচজি। আচ্ছা, মার্কারির অ্যাটমিক নাম্বারটা আমাকে বলবে, পরমাণু ক্রমাঙ্ক কত? 80। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবে, মার্কারির অ্যাটমিক নাম্বার, সীসার অ্যাটমিক নাম্বার, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, জাস্ট কয়েকটা, হ্যাঁ। আর বাকি বলেছি যে হাইড্রোজেন থেকে শুরু করে অ্যাটলিস্ট জিঙ্ক অব্দি 30টা মোটামুটি খেয়াল রাখার চেষ্টা করবে। প্রথমে হবে না, এক সপ্তাহ মোটামুটি লাগবে, এক সপ্তাহ 2 সপ্তাহ লাগবে, দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে মিনামাটা যে ডিজিজ, এখানে তোমরা সবাই জানো যে পারদ দূষণের কারণে হয়। এবং এই মিনামাটা ডিজিজ, মিনামাটা রোগটা কি? না আমাদের যে নার্ভাস সিস্টেম, স্নায়ুর যে সিস্টেমটা আছে সেটাই ডিসঅর্ডার দেখা দেয়, ওকে, এটা জানো। আর আমরা জেনারেলি প্রথম কোথায় এই মিনামাটা ডিজিজটা সম্পর্কে জেনেছিলাম? জাপানে। হ্যাঁ, একদম জাপানে। আচ্ছা, সালটা কত? 1956। কেমন? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। 1956, তার সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন আমরা ভোপাল দুর্ঘটনাও যাব, ঠিক আছে? কোন কোম্পানিতে এটা হয়েছিল আর কি, বেসিক্যালি কোম্পানিটার নাম লিখে রাখবে, চিসো কোম্পানি লিমিটেড। চিসো কোম্পানি লিমিটেড, জাপানের একটা কোম্পানি, চিসো কোম্পানি লিমিটেড, ওকে। বাকি আমরা যখন ভোপাল
গ্যাস ট্র্যাজেডিতে যাব তখন সেখানকার বিষয় সম্পর্কে পড়বো। তো মিনামাটার ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে পারদের কারণে এটা হয়। পারদের অ্যাটমিক নাম্বার হচ্ছে ৮০। তার সাথে জাপানে হয়েছিল, কত সালে হয়েছিল? 1956-তে হয়েছিল। এবং কোন কোম্পানি এর সাথে অ্যাসোসিয়েটেড? না, চিসো কোম্পানি লিমিটেড। আর একটা কোয়েশ্চেন, তোমরা জানো এই পারদ কিসের মতো দেখতে বলো তো? কোন মেটালের মতো দেখতে? কোন মেটালের মতো দেখতে? সিলভার। সেজন্য কি একটা নাম দেওয়া হয়, কি নাম দেওয়া হয়? কুইক সিলভার। কুইক সিলভার, ঠিক আছে। পারদ যেহেতু সিলভারের মতো দেখতে, একটা সিলভারি কালার আছে, সেজন্য একে কুইক সিলভার বলা হয়। আর পারদ কি রুম টেম্পারেচারে? হ্যাঁ, পারদ রুম টেম্পারেচার লিকুইড। তাহলে প্রশ্ন আসে যে আহ, ঘরের উষ্ণতায় কোন ধাতু তরল? পারদ হবে। পারদ ছাড়া আর কোন ধাতু হতে পারে? হুম, ধাতু। ব্রোমিন হচ্ছে অধাতু। গ্যালিয়াম। গ্যালিয়াম সিজিয়াম, একদম। আর ব্রোমিন বা ব্রোমাইড, ব্রোমাইড বলে তো সেরকম হয় না। ব্রোমাইড তখন কারোর সাথে বিক্রিয়া করলে বা আয়ন ধারণ করলে সে আইড হয়, ঠিক আছে। তুমি যেটা বলছো ব্রোমিন, সেটা অধাতু। ঘরের উষ্ণতায় রুম টেম্পারেচারে লিকুইড হলে ব্রোমিন হবে। আর যদি বলা হয় রুম টেম্পারেচারে ধাতু, মানে লিকুইড ধাতু মেটাল, সেটা পারদ হবে। পারদ অপশনে না থাকলে গ্যালিয়াম থাকবে, না থাকলে সিজিয়াম থাকবে, তো এরা, ঠিক আছে। আচ্ছা বলো, আর কার কার প্রশ্ন কি ছিল? বুঝতে পারছি না। রুচিতা কিছু বলছিলে, বলো। আচ্ছা বলো। আচ্ছা, আচ্ছা হাকিম কি বলছো? অ্যাটমিক নাম্বারটা অ্যাটলিস্ট জিঙ্ক অব্দি, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন করে জিঙ্ক অব্দি প্রথম 30টা মুখস্থ করবে। আর বাকির মধ্যে যেমন ধরো প্লাম্বাম মানে সীসা পিবি, তার সাথে সিলভার, তার সাথে পারদ, এইগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। মানে তোমার কাছে যদি একটা পিরিয়ডিক টেবিলের চার্ট থাকে, ওটা যদি তুমি প্রত্যেকদিন দেখো, তাহলে তোমার আলাদা করে আর মুখস্থ করতে হবে না, ওটা তোমার একদম ভিজুয়ালাইজ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। চলো, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। আচ্ছা, সীসার সংকেত, এই লেডের সংকেত কি? পিবি। ম্যাগনেসিয়ামের সংকেত কি? এমজি। ম্যাগনেসিয়াম কিসে থাকে গো? গাছের কিসে? ক্লোরোফিলে থাকে, একদম। আচ্ছা, নিকেলের সংকেত কি? এন আই, একদম। এখানে লিখছি এন আই, হ্যাঁ, নিকেলের সংকেত হচ্ছে এন আই। ব্যাস। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। বলছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইয়ংস মডিউলাস অফ ইলাস্টিসিটি? ইয়ংস মডিউলাস অফ, এই না, ইয়ং মডিউলাস কিসের ক্ষেত্রে হয়? সলিডের ক্ষেত্রে আমরা পাই। পীড়ন বিকৃতি, তাই না? পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে তুমি যে বল প্রয়োগ করছো, পাস্কাল, একদম। তাহলে অপশন সি, পাস্কাল। হ্যাঁ, আমি একটু জাস্ট লিখে দেবো, এখানে বেশি কিছু জানতে হবে না, খুব ডিটেলসে তো সবার লাগবে না। তাহলে আমরা বলতে পারি যে ধরো ইয়ং মডুলাসটা কি, না পদার্থের একটা ধর্ম। কিরকম ধর্ম? না বস্তুটা কতটা ইলাস্টিক সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো ইয়ং মডুলাসকে আমরা এইভাবে রেশিও হিসেবে লিখতে পারি কি, স্ট্রেস বাই স্ট্রেন, মানে পীড়ন বাই বিকৃতি। কোনো বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলে তার মানে কি, তার উপর একটা কিছু পীড়া, আমরা বলি না পীড়া হচ্ছে, ব্যথা হচ্ছে, পীড়া। তো এই পীড়ন হচ্ছে বস্তুর উপর, মানে একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করা। আকৃতি পরিবর্তন মানে বিকৃতি, তাই না, স্ট্রেন। আচ্ছা, এর তো কোনো সেরকম ইউনিট নেই, বিকৃতি তো চেঞ্জ, তাই তো। পীড়ন আছে না, একক ক্ষেত্রফল এরিয়া, তার উপর কি করছো, বল প্রয়োগ করছো। তাহলে বল বাই ক্ষেত্রফল মানে কি আমরা জানি? চাপ জানি। বল বাই ক্ষেত্রফল মানে কি? চাপ।
তাই তো? চাপের ইউনিট হচ্ছে পাস্কাল। হ্যাঁ, তাহলে বল বাই ক্ষেত্রফল মানে কি? চাপ। চাপের ইউনিট হচ্ছে পাস্কাল। তাহলে ইয়ং মডিউলাস অফ ইলাস্টিসিটি এর ইউনিট আমাদের খেয়াল রাখতে হবে কি? পাস্কাল। আচ্ছা, বাকিগুলো কোনটা কার ইউনিট? ওহম কার ইউনিট? রোধ, রেজিস্ট্যান্স। হেনরি কার ইউনিট? কি হবে? ইন্ডাকটেন্স। মানে আচ্ছা, পাস্কাল হচ্ছে চাপ আর হেনরি হচ্ছে আবেশ, ইন্ডাকটেন্স। মানে ধরো কোনো, হ্যাঁ, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে কি হয়, ওই চার্জ পার্টিকেল, হ্যাঁ, চার্জ পার্টিকেলের প্রেজেন্সের জন্য কোনো একটা ধরো কারোর মধ্যে চার্জ ছিল না, তো তারা চার্জ হয়ে যাচ্ছে, কোনো একটা আনচার্জড পার্টিকেল আবেশ পাচ্ছে, তড়িদাহিত হয়ে যাচ্ছে চার্জ পার্টিকেলের জন্য, তো সেটাকে আমরা বলি আবেশ, আবিষ্ট হওয়া, আবেশ। তো এই ইন্ডাকটেন্সের একক হচ্ছে বেসিক্যালি আবেশাঙ্ক বা আবেশ বলি, তার একক হচ্ছে হেনরি। আরেকটা টার্ম এখানে বলে রাখি তোমাদের, সাবেশ, তাই তো? সাবেশ, এটা মানে সেলফ ইন্ডাকটেন্স, এরও একক একই, হেনরি বলতে পারি, বা বলতে পারি কি হেনরির বদলে ওয়েবার পার অ্যাম্পিয়ার, ওয়েবার পার অ্যাম্পিয়ার, এটাও খেয়াল রাখার চেষ্টা করবে। তাহলে এই ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স হোক বা এমনি ইন্ডাকটেন্স হোক, তার একক হেনরি বা ওয়েবার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে? সাবেশ হচ্ছে বেসিক্যালি স্বয়ের আবেশ, নিজের আবেশ, মানে কোনো বর্তনীর মধ্যে যদি নিজের প্রবাহের দ্বারা আর কি সৃষ্ট হবে, কোনো চৌম্বক ক্ষেত্রে যদি মাত্রা পরিবর্তন হয় তাহলে কি হয়, ওই বর্তনীটাতে তড়িৎচালক বলের সৃষ্টি হয়, এটাকেই বলা হচ্ছে সাবেশ। দরকার নেই, আমরা জাস্ট কি জানবো না আবেশ। আবেশ হচ্ছে ধরো তুমি ডিমোটিভেটেড আছো, একজন এসে তোমাকে মোটিভেটেড করলো, সেরকম তুমি ছিলে আনচার্জড ছিলে, একজন চার্জ পার্টিকেল এসে তোমাকে চার্জড আপ করলো, দ্যাট ইজ আবেশ। ওকে, এর একক হচ্ছে হেনরি বা ওয়েবার পার অ্যাম্পিয়ার। আর হার্টজ কিসের একক? এক্ষুনি বললে, ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। ওকে, হ্যাঁ, ব্যাস। আচ্ছা, কারো কি মাথায় কোনো প্রশ্ন আসছে তাহলে কন্ডাক্টেন্স কি, এরকম কি কারো মাথায় এসছে? এটা কি আমরা জেনে নেবো কন্ডাক্টেন্সটাও? কিছুই না, কন্ডাক্টেন্স হচ্ছে রোধের উল্টো, কন্ডাক্টেন্স মানে হচ্ছে পরিবাহিতা। ঠিক আছে, উপরে লিখে দিচ্ছি, পরিবাহিতা। পরিবাহিতা মানে হচ্ছে 1/r। আচ্ছা, তাহলে 1/r, তাহলে এর একক ছিল ওহম, উল্টে দাও কি হবে? মহ। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা মো বলি, বেসিক্যালি এটা মহ বলা হয়, তো মো মনে রাখতে পারো। এটার ইউনিট হচ্ছে তোমার সিমেন্স, সিমেন্স হিসেবে লিখতে পারো অথবা মহ হিসেবে লিখতে পারো, মানে রেজিস্ট্যান্সের ঠিক উল্টো। মহ, মহ লিখতে পারো অথবা সেইমেন্স, SIEMENS, এই হচ্ছে পরিবাহিতা বা কন্ডাক্টেন্সের ইউনিট। ঠিক আছে, এই স্লাইডটা কমপ্লিট। নেক্সট স্লাইড। ওকে, এটা which chemical compound is called pearl ash? আমরা পার্ল মানে জানি তো মুক্তো, তাহলে কোন কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা বলছি পার্ল অ্যাশ? আচ্ছা, বাকিরা কি বলছে? আচ্ছা, পটাশিয়াম কার্বনেট, একদম ঠিক, সবাই ঠিক, পটাশিয়াম কার্বনেট। ঠিক আছে, পার্ল অ্যাশ আমরা বলছি পটাশিয়াম কার্বনেটকে, এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। বাকিগুলো থেকে কিছু সেরম জানার দরকার নেই, একটা জিনিস খেয়াল রাখবে। আচ্ছা, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি? KCl। আচ্ছা, হ্যাঁ, পটাশিয়াম ব্রোমাইডের সংকেত কি? KBr। পটাশিয়াম সালফেটের সংকেত কি? K2SO4।
একদম, এই সংকেতগুলো তো আমরা জানি মোটামুটি। তো এখান থেকে জাস্ট দুটো জিনিস বলবো, K2SO4। হ্যাঁ, আচ্ছা এই যে KBr দেখছো তোমরা, পটাশিয়াম ব্রোমাইড, এই পটাশিয়াম ব্রোমাইড জানো, এটা বেসিক্যালি এই যে কুকুর বিড়াল এদের ক্ষেত্রে যখন এদের ট্রিটমেন্ট করা হয়, ভেটেরিনারি ট্রিটমেন্ট করা হয়, এদের অ্যান্টিসেপটিক যে ড্রাগস গুলো থাকে, অ্যান্টিসেপটিক যে মেডিকেশনস গুলো থাকে, সেখানে কিন্তু এই পটাশিয়াম ব্রোমাইড ইউজ করা হয়, জাস্ট শুনে রাখো। আর পটাশিয়াম সালফেট তোমরা জানো যে সার তৈরিতে, ফার্টিলাইজার, সার তৈরিতে কিন্তু এই পটাশিয়াম সালফেট ব্যবহার করা হয়, যদিও এটা খুব একটা ভালো না শরীরের জন্য। বেসিক্যালি তামাক জাতীয় বিভিন্ন কিছু উৎপাদনের জন্য বা কিছু কিছু পার্টিকুলার ফল আছে, সবজি আছে, তাদের উৎপাদনের জন্য ফার্টিলাইজারে পটাশিয়াম সালফেট ইউজ করা হয়। আর এটা হচ্ছে তোমার ভেটেরিনারি ড্রাগস বলতে পারে, সেখানে ব্যবহার করা হয়। কেমন? ব্যাস, মানে এটা তুমি দেখে দেখেই পারবে। যেমন ক্লোরিন, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম কি কে, ক্লোরাইড কি সিএল, দুজনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা দেখবে না, পটাশিয়াম কি হবে, এর একটা ইলেকট্রন থাকবে, তো সরি একটা ইলেকট্রন থাকে না, মানে এই যদি ইলেকট্রন ত্যাগ করে কি হবে, কে প্লাস হয়, সিএল কি হয়, মাইনাস হয়, জুড়ে দাও, কে সিএল হয়ে গেল। একই রকম ভাবে পটাশিয়াম ব্রোমাইড, এইভাবে চেষ্টা করবে যতটা খেয়াল রাখা যায় আর কি। কেমন? নেক্সট, which one of the following doesn't contain silver? এই চারটে অপশনের মধ্যে, হ্যাঁ, কোনটাতে সিলভার থাকে না? দেখো একদম ঠিক বলেছে, জার্মান সিলভার। তার মানে নামের মধ্যে সিলভার আছে কিন্তু বেসিক্যালি এর মধ্যে সিলভার নেই। তাহলে জার্মান সিলভার কি কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, কি কি থাকে? হ্যাঁ, খুব ভালো করে খেয়াল রাখবে, হ্যাঁ, কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল, হ্যাঁ, CuZn আর নিকেল, কপার জিঙ্ক আর নিকেল। কপারটা আমি আরেকবার লিখে দিচ্ছি, Cu, হ্যাঁ, কপার জিঙ্ক আর নিকেল, এই হচ্ছে কম্পোজিশন যেমন সিলভার। আচ্ছা কি কাজে ব্যবহার করা হয় কেউ জানি আমরা? জার্মান সিলভার অ্যাকচুয়ালি যেটা বলছিলে শুভদীপ, যে ইলেকট্রিকের যে টেবিল ওয়্যার বলো বা প্রলেপ টোলেপ গুলো, সেগুলো গ্যালভানাইজেশন বেসিক্যালি জিঙ্ক ইউজ করা হয়। হুম, দীপান্বিতা। আর এখানে এইটা জার্মান সিলভার কি হয়, হার্ড হয় তো প্রচুর, প্রচুর শক্ত থাকার জন্য ওই টেবিল ওয়্যার বলো বা বিভিন্ন যে উড়োজাহাজ বলো বা সাবমেরিন বলো, তার যে ফিটিংস, সেগুলো প্লাম্বিং এর ক্ষেত্রে বিভিন্ন কিছু জিনিস, জিনিসের তৈরি করতে বা তার কভার আপ করতে কিন্তু জার্মান সিলভার ইউজ করা হয়। এবং জার্মান সিলভার কি নামে সিলভার আছে, বাট সিলভার কন্টেইন করে না। ওকে, আচ্ছা হর্ন সিলভার, রেড সিলভার, এরা কি, কেউ জানো এরা কি বেসিক্যালি? এরা হচ্ছে দুজনেই সিলভারের আকরিক, ওর অফ সিলভার, লাগবে না, ওর অফ সিলভার, সিলভারের আকরিক, অফ দুবার লেখা হয়ে গেল, ওর অফ সিলভার, হ্যাঁ। এই রেড সিলভার তোমরা জানো যে রুবি, রুবি যে পাথরটা আছে, রুবি সিলভারে বলা হয়। আচ্ছা ঠিক আছে। আর কি বলছিলাম জানো, সিলভার, হর্ন সিলভার, হর্ন সিলভার বেসিক্যালি সিলভার ক্লোরাইড, হ্যাঁ, আমরা যে AgCl জানি তো, এই সিলভার ক্লোরাইডই বেসিক্যালি হর্ন সিলভারের সাথে কিছু কিছু জিনিস থাকে, তো বেসিক্যালি সিলভার ক্লোরাইডকে হর্ন সিলভার বলা হয়। আর এখানে তোমাদের, ওটা সিলভার ব্রোমাইড, AgBr, ফটোগ্রাফিক প্লেটে যেটা ইউজ করা হয়, হ্যাঁ সেটা AgBr, সিলভার ব্রোমাইড। আচ্ছা লুনার কস্টিক কি? সিলভার ক্লোরাইড, AgCl। আর রেড সিলভারটা হচ্ছে রুবি সিলভার, রুবি যেহেতু লাল রঙের হয় না, রুবি পাথরটা, তো রেড সিলভার হচ্ছে রুবি সিলভার। হ্যাঁ, আচ্ছা লুনার কস্টিকটা দরকার, এর সংকেত নাম কি কি জানো বলো, জানো তোমরা?
একদম, সিলভার নাইট্রেট। সংকেত কি? হ্যাঁ, AgNO3। তাহলে সিলভার নাইট্রেট। হ্যাঁ, বাবারে লেখা পড়ছে না যে, না তো। তাহলে সিলভার নাইট্রেট হচ্ছে AgNO3। আমরা ভোটের কালিতে ইউজ করি। হ্যাঁ, তাহলে ভোটের কালিতে কি থাকে? সিলভার নাইট্রেট থাকে, যেটাকে আমরা লুনার কস্টিক বলছি, AgNO3। তো এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। সিলভার প্লেটিং বলো বা ফটোগ্রাফিক ইঙ্ক বলো, সেগুলোর ক্ষেত্রে। তারপরে ভোটের কালিতে বেসিক্যালি 10 থেকে 18% ডায়ালুট থাকে। ঠিক আছে, তো এইটাতেও আমরা কিন্তু সিলভার নাইট্রেট ব্যবহার করি। হ্যাঁ, একদম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 7 নম্বর কোয়েশ্চেন। 10টা কোয়েশ্চেন করবো, হ্যাঁ। এই 10টা করতে করতে কিন্তু আমাদের অনেকগুলো কোয়েশ্চেন আলোচনা হয়ে গেল নাকি? আচ্ছা, এইটা আনসার করো, খুব পরিচিত তোমাদের প্রশ্ন। নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর আছে, সেখানে গ্রাফাইট কোন কাজে ব্যবহার করা হয়? লুব্রিকেন্ট মানে পিচ্ছিল কারক, নাকি ফুয়েল মানে জ্বালানি, নাকি মডারেটর? কি হবে? হ্যাঁ, মডারেটর। কেউ অল অফ দ্য অ্যাবাভ দেখে অল অফ দ্য অ্যাবাভ দাগাবে না, কেমন? তাহলে গ্রাফাইট কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বেসিক্যালি মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, গ্রাফাইট ছাড়া আমরা কি ব্যবহার করতে পারি? ভারী জল ব্যবহার করতে পারি তো। ডয়টেরিয়াম অক্সাইড। হ্যাঁ, D2O ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইডকে আমরা মডারেটর হিসেবে ব্যবহার করতে পারি, গ্রাফাইট অথবা ভারী জল। তাহলে লুব্রিকেন্ট হিসেবে আমরা কি ইউজ করতে পারি? এখানেও কিন্তু আমরা গ্রাফাইট ইউজ করতে পারি, কিন্তু সেটা প্রচুর হাই টেম্পারেচারে। হ্যাঁ, হাই টেম্পারেচারে গ্রাফাইটকে আমরা লুব্রিকেন্ট হিসেবে, মানে পিচ্ছিল কারণ যেহেতু ওটা প্রচুর পিচ্ছিল পিচ্ছিল হয়, তো হাই টেম্পারেচার লুব্রিকেন্ট হিসেবে গ্রাফাইটকে আমরা ইউজ করতে পারি। বাট তোমাদের যদি প্রশ্ন থাকে যে গ্রাফাইট নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি হিসেবে বেসিক্যালি ব্যবহৃত হয়, না অবশ্যই মডারেটর। কেমন? আচ্ছা, ফিউল জ্বালানি হিসেবে কি ব্যবহার করি? একটা নাম বলো। হ্যাঁ, হ্যাঁ, ইউরেনিয়াম একটা। হ্যাঁ, বেসিক্যালি ইউরেনিয়ামের অক্সাইড ব্যবহার করা হয়। তো ইউরেনিয়ামকে আমরা ফিউল হিসেবে ব্যবহার করি। কেমন? তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা প্রশ্ন হয় যে কন্ট্রোলার রড, কন্ট্রোলার হিসেবে আমরা কি ইউজ করতে পারি? কি পারি? হ্যাঁ, বেসিক্যালি ক্যাডমিয়ামটাই খেয়াল রাখবে। ক্যাডমিয়াম, হফমিয়াম, বোরন অনেক কিছুই থাকে। তো মেইনলি তোমরা ক্যাডমিয়াম খেয়াল রাখবে। কন্ট্রোলার রড হিসেবে ক্যাডমিয়াম ব্যবহৃত হয়। আবার বলে দিচ্ছি। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি কি দেখলাম? বেসিক্যালি মডারেটর হিসেবে গ্রাফাইট অথবা ভারী জল। লুব্রিকেন্ট হিসেবে মেইনলি হাই টেম্পারেচারে গ্রাফাইট। ফিউল হিসেবে ব্যবহার করি আমরা ইউরেনিয়াম। আর কন্ট্রোলার রড হিসেবে বেসিক্যালি আমরা ক্যাডমিয়ামটাকে ইউজ করি, ক্যাডমিয়ামের রড ইউজ করি। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এইটা বলেছে 4টে গ্যাসের নাম আছে। হুইচ পয়জনাস গ্যাস ওয়াজ রিলিজড ইন ভোপাল গ্যাস ট্র্যাজেডি? বলো। মিথাইল আইসোসায়ানেট। হ্যাঁ, MIC। আমরা মিক গ্যাস বলি না, মিথাইল আইসোসায়ানেট, অপশন সি। আচ্ছা, কি বলছিলে? কন্ট্রোলার হচ্ছে ক্যাডমিয়াম, সিডি ক্যাডমিয়াম। কেমন? হ্যাঁ, আইসোসায়ানেট, সায়ানাইড কিন্তু না, হ্যাঁ, আইসোসায়ানেট। এট এট ও তোমাদের ভুল করানোর জন্য কিন্তু সায়ানাইড, সায়ানেট আছে। সায়ানাইডটাকে আগে বলা আছে যে না, এটাকে দাগাও তোমরা, ওই জন্য আগে বসানো আছে ভুল করানোর জন্য। খেয়াল রাখবে, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, মিক গ্যাস, মিথাইল আইসো সায়ানেট। সালটা বলো, কত সাল? দিনটা কত?
হ্যাঁ, দিনটাও খেয়াল রাখবে এখানে, 2 ডিসেম্বর। হ্যাঁ। আচ্ছা, ভোপাল কোন রাজ্যের ক্যাপিটাল? মধ্যপ্রদেশ, এমপি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এক্ষুনি একটা জিনিস জানলাম আমরা যখন পড়ছিলাম মিনামাটা জাপানে, চিসো কোম্পানি লিমিটেড। তাহলে ভোপাল গ্যাসের ক্ষেত্রে কোন কোম্পানির ট্যাঙ্ক দুর্ঘটনা আমরা বলতে পারি? রুচিতা বলেছ। হ্যাঁ, একদম ঠিক। ইউনিয়ন, হ্যাঁ, ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড, এটা কিন্তু খেয়াল রাখবে, ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। এর বিভিন্ন স্টোরেজ ট্যাঙ্ক আছে, সি এর E610 বলে একটা ট্যাঙ্ক, সেটা লিকেজ হয়েছিল। তো ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড, এটা তোমাদের জাস্ট খেয়াল রাখতে হবে। আবার বলে দিচ্ছি কি কি খেয়াল রাখবে। ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984 2 ডিসেম্বর। গ্যাসটার নাম মিথাইল আইসোসায়ানেট বা ছোট্ট করে মিক গ্যাস। কেমন? কোন কোম্পানি? ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। ব্যাস। নেক্সট, ক্যাডমিয়াম পলিউশনের সাথে কোনটা অ্যাসোসিয়েটেড? আর কি হতে পারে? হ্যাঁ, ইটাই আর আউচ রোগ। ঠিক আছে। ক্যাডমিয়াম দূষণের কারণে এই যে সিডি, ক্যাডমিয়াম মানে যার শর্ট ফর্ম হচ্ছে সিডি। তো এই দূষণের ক্যাপিটাল সি, হ্যাঁ, ক্যাপিটাল সি স্মল ডি। এই ক্যাডমিয়াম দূষণের কারণে ইটাই রোগ হয়, অথবা এইটা ধরে অপশন, এটা ধরো অপশন না দিয়ে আউচ থাকলো, তাহলে এই রোগটা, হ্যাঁ, ইটাই বা আউচ। আচ্ছা, আমাকে বলো, মিনামাটা ডিজিজ আমরা পড়েছি কার জন্য হয়, কোন দূষণে? হ্যাঁ, মারকারি বা পারদ, এইচজি, তাই তো। ব্ল্যাকফুট ডিজিজ? আর্সেনিক। ডিসলেক্সিয়া? সীসা, মানে পিবি। এলডি নয়, লেড বলি, বাট এটা হচ্ছে প্লাম্বাম, পিবি। কেমন? হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা, আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন আছে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ চক? চকের কেমিক্যাল নাম কি? কি হবে? ক্যালসিয়াম কার্বনেট। ভেরি গুড। তাহলে চকের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, তোমাকে যদি বলতো মার্বেলের রাসায়নিক নাম কি, কি বলতে? সেটাও হতো ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, হ্যাঁ, সংকেত কি? তাই তো, CaCO3। আচ্ছা। আচ্ছা, ক্যালসিয়াম সালফেট, এটার সংকেত কি হবে? CaSO4। CaSO4। ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি না, CaSO4। কেমন? ক্যালসিয়াম সালফেট হচ্ছে CaSO4। বিভিন্ন ট্রিটমেন্টে লাগে, বা পিএইচ, আমরা যে পিএইচ মাপ করি, পিএইচ পরিমাপের জন্য লাগে, অনেক কিছুতে লাগে, ওগুলো দরকার নেই। আচ্ছা, ক্যালসিয়াম নাইট্রেট সংকেত লাগবে না। ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত একবার বলেই দাও। হ্যাঁ, এইটা হোল টু। একদম। যা লেখা পড়ছে না, CaNO3 হোল টু। আর ক্যালসিয়াম ফসফাইড কি হবে? কি হবে? না, ক্যালসিয়াম ফসফাইড না, কিন্তু এটা ফসফাইড আছে, Ca3P2। হ্যাঁ, এটা দরকার নেই সংকেতটা। কেমন? জাস্ট এমনি লিখলাম, যদি কারো মনে হয় জানার, জেনে রাখতে পারো। এটা একটা লালাভ, কি বলবো, বাদামি লাল আর কি, রেডিশ ব্রাউন কালারের একটা ক্রিস্টালাইন পাউডার। ওকে। তো এখানে মেনলি তোমরা খেয়াল রাখবে যে চক বলতে আমরা কি বুঝি, না ক্যালসিয়াম কার্বনেটকে বুঝি। কি বলছো বলো? হ্যাঁ, Ca3P2। কেমন? Ca3P2 হচ্ছে ক্যালসিয়াম ফসফাইড। আচ্ছা, আমাকে জাস্ট লাস্ট কোশ্চেন একটা আনসার বলো। তোমাকে যদি বলা হয় হাড়ের উপাদান কি কি, ক্যালসিয়ামের সাথে কি হবে আর? হ্যাঁ, ক্যালসিয়াম আর ফসফরাস। হ্যাঁ, বেসিক্যালি হাড়ের উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট
তো হ্যাঁ, তাহলে ক্যালসিয়াম আর ফসফরাস দুটোই কিন্তু হাড়ের উপাদান। আমরা শুধুমাত্র ছোটবেলায় জানতাম অনেকে যে ক্যালসিয়াম শুধুমাত্র হাড়ের উপাদান। বেসিক্যালি হাড় বা অস্থি বোনস তৈরি হয় ক্যালসিয়াম ফসফেট দিয়ে। হ্যাঁ, তো সেই কারণে কি বলা হয় না, ক্যালসিয়াম এবং ফসফরাস হচ্ছে কি, সেটা কিন্তু হাড়ের উপাদান। ঠিক আছে, এখানে তোমার ক্যালসিয়াম ফসফেটের হাড়ের উপাদান ভিটামিন বি, কি কি বলছো ভিটামিন? ভিটামিনটা কি করে, ভিটামিন যাতে আমাদের, হ্যাঁ, আমাদের হাড়ের কম্পোনেন্ট আছে না, হ্যাঁ, ওটা ডিটা তোমাকে যাতে রিকেট বা অস্টিওমালেশিয়া না হয় ওই জন্য সাপ্লিমেন্ট করে। কি হয়, ক্যালসিয়াম ভিটামিন ডি কি করে, আমাদের যে ক্ষুদ্রান্ত আছে সেখানে ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে। অনেকভাবে কি হয় না, যাতে ওই হাড়ের উপাদানগুলো অক্ষত থাকে। তো সেই কারণে আমরা, হ্যাঁ হাড়, হ্যাঁ অক্ষত রাখতে, হাড়টাকে মজবুত রাখতে সাহায্য করে। আর ক্যালসিয়াম ফসফেট, বলো বলো। হ্যাঁ একদমই তাই। আর আমরা যেটা বললাম হাড়ের গঠন যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। এই ক্যালসিয়াম ফসফেটের ফর্মুলা হচ্ছে CH3PO4 এর হোল 2। ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট, এটা কেউ চাইলে লিখে রাখতে পারে, যেটা হাড়ের মূল উপাদান ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। ঠিক আছে, তো এই গেল সায়েন্স ক্লাস।